বিশ্বজুড়ে দূরে বা কাছের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি চোখ সংক্রান্ত নানাবিধ সমস্যা এবং সেই সাথে সম্ভাব্য তার চিকিৎসা পদ্ধতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চশমামুক্ত জীবনের আধুনিক সমাধান, রিফ্র্যাক্টিভ সার্জারি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমরা কথা বলছি, আমাদের ভাষার যে আদান প্রদান, আমাদের যে কনভারসেশন, সব কিছুর মধ্যে কিন্তু প্রথমেই আমরা যে বিষয়টা খেয়াল করি যে আমরা একজন আরেকজনের চোখের দিকে তাকাচ্ছি। তার মানে চোখের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু চোখের সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একেবারেই ঠিক বলেছেন কথাটি। এবং আপনি জানেন যে কথা আছে বা কবি বলে যে চোখ যে মনের কথা বলে। সত্যি তাই। আপনার কাছে একটু জানবো, এই যে আমরা চোখের তো বিভিন্ন ধরনের সার্জারির কথা শুনে থাকি, কিন্তু এখন বর্তমানের কথা যদি আমরা বলি রিফ্র্যাক্টিভ সার্জারির কথা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি। আমাদের দর্শকদের সুবিধার্থে যদি আপনি একটু সহজভাবে বলতেন যে এই রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে আসলে কি বোঝায় বা এটা আসলে কি ধরনের সার্জারি? রিফ্র্যাক্টিভ সার্জারি আসলে চোখের সার্জারির একটি নতুন দুয়ার বলা যেতে পারে। বিশেষ করে যারা অনেক বেশি মোটা পাওয়ারের চশমা পড়ছে তাদের জন্য কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি হতে পারে খুব সুন্দর একটি চিকিৎসা ব্যবস্থা। খুব সহজভাবে বললে রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে সেই সার্জারিটি যেটি চোখের যে কোনো ধরনের পাওয়ারজনিত সমস্যার একটি পার্মানেন্ট চিকিৎসা। আপনার কাছে এখন একটু জানবো যে সাধারণত কোন ধরনের কোনো ত্রুটি বা সমস্যার জন্য এই ধরনের সার্জারি সাধারণত আপনারা করে থাকেন? পাওয়ারজনিত চোখের যে সমস্যাগুলো রয়েছে সেটার চিকিৎসায় কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির মাধ্যমে করে থাকি। একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিতে চাই। প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন নর্মাল ভিশন, অর্থাৎ আমাদের চোখের ভেতরে আলো যখন প্রবেশ করে সেটা কিন্তু রেটিনার একটি কেন্দ্রবিন্দু স্থলে গিয়ে উপনীত হয় এবং তার পরবর্তীতে কিন্তু আমরা ব্রেইনের সাহায্যে একটি বস্তুকে দেখতে পাই। সেই আলোর প্রতিসরণজনিত সমস্যাগুলো যদি দেখা দেয়, যেমন মায়োপিয়া, সেই ক্ষেত্রে কিন্তু আলোটি চোখের রেটিনার সামনে উপনীত হয়েছে। হাইপারোপিয়া অর্থাৎ আলোটি চোখের পেছনে, এবং অ্যাস্টিগম্যাটিজম যেখানে কিন্তু আসলে আলোটি কিন্তু পড়েছে একেবারে চোখের বিভিন্ন প্লেনে, অর্থাৎ একটি কেন্দ্রবিন্দুতে না পড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে, সেটিকে কিন্তু আমরা বলি অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ার। এবং এই তিন ধরনের সমস্যায় কিন্তু এই রিফ্র্যাক্টিভ সার্জারির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। পরের ছবিতে আমরা যাব। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে কথাটি বলছিলেন যে আমরা প্রথমেই যখন কারোর দিকে তাকাই আমাদের প্রথমেই কিন্তু চোখটি পড়ে তার চোখের দিকে। আপনি দেখতে পাচ্ছেন এই চারটি ছবিতেই প্রত্যেকেই কিন্তু পড়ে আছে বিভিন্ন সাইজের চশমা। এর ভেতরে আপনি দেখতে পাচ্ছেন শেষের ছবিটিতে একজন মেয়ে, তার ডান চোখের চশমাটি কিন্তু বেশ মোটা পাওয়ারের বাম চোখের তুলনায়। অর্থাৎ এই ধরনের সমস্যায় যারা ভুগছে, অর্থাৎ একটি চোখের পাওয়ার এত বেশি যে মোটা পাওয়ার পড়ছে, আরেকটি চোখের পাতলা পাওয়ার, অর্থাৎ এখানে কি হচ্ছে কনফিডেন্সের অভাব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে। পরের ছবিতে আমরা যাব। আপনি জানেন যে এই ধরনের যে আলোর প্রতিসরণজনিত সমস্যার চিকিৎসা কিন্তু আপনি নিজেই বলেছেন যে স্পেকটাকেলের সাহায্যে বা চশমার সাহায্যে আমরা করতে পারি। তাছাড়া কন্ট্যাক্ট লেন্স হতে পারে আমাদের একটি সলিউশন হতে পারে কিছু কয়েক ঘন্টার জন্য। কিন্তু আপনি জানেন যে এই কন্ট্যাক্ট লেন্সের কিন্তু পরিচর্যার কিছু বিষয় থাকে, যেমন এটি সকালে পড়তে হয়, রাতে খুলতে হয়, এটিকে পরিষ্কার রাখতে হয়, সলিউশনে রাখতে হয়, এটির একটি এক্সপায়ার ডেট থাকে, অর্থাৎ এটি পরিচর্যার একটি বিষয়, না হলে কিন্তু চোখে ইনফেকশন বা কেরাটাইটিস ডেভেলপ করতে পারে। অর্থাৎ এই ধরনের যে সমস্যাগুলো আপনি দেখছিলেন যে পাওয়ারের সমস্যা, সেটি চশমা দিয়ে কারেকশন করে দেওয়া সম্ভব বা কন্ট্যাক্ট লেন্সের সাহায্যে কারেকশন করে দেওয়া সম্ভব, কিন্তু পার্মানেন্ট চিকিৎসা কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি। আচ্ছা, তার মানে তো আমরা বলতে পারি যে আসলে যারা ভারী চশমা ব্যবহার করছে তারা যদি সাময়িক কারণে যদি লেন্স ব্যবহার করে, কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্টের জন্য বা পার্মানেন্ট কোনো সলিউশনের জন্য তারা কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারিটা করতে পারে। একটু জানবো, এই যে প্রযুক্তির কল্যাণে কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, রিফ্র্যাক্টিভ সার্জারির ক্ষেত্রে আধুনিক কি পদ্ধতি রয়েছে? আসলে রিফ্র্যাক্টিভ সার্জারি অনেক ধরনের হতে পারে, যেমন কর্নিয়া বেসড হতে পারে, লেন্স বেসড হতে পারে। তো আমি যদি কর্নিয়া বেসড দিয়ে শুরু করি, একেবারে প্রাথমিক পর্যায়ে যে রিফ্র্যাক্টিভ সার্জারিটি ছিল, অর্থাৎ ফার্স্ট জেনারেশন রিফ্র্যাক্টিভ সার্জারি, সেটিকে আমরা বলি আসলে পিআরকে বা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। সেকেন্ড জেনারেশন এসেছে লেসিক,
থার্ড জেনারেশন এসেছে স্মাইল, এবং পরবর্তীতে কিন্তু লেন্স বেসড যে সার্জারি যেমন আইসিএল বা আইপিসিএল অর্থাৎ ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশন, তাছাড়া আরএলই বা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জও কিন্তু আমরা করতে পারি। এই যে আপনি পিআরকে, লেসিক এবং প্রযুক্তিগত দিক থেকে এই 3 ধরনের যে ট্রিটমেন্ট পদ্ধতি, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে কিনা আলাদা আলাদা? জি অবশ্যই, আমি একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট জেনারেশন রিফ্র্যাক্টিভ সার্জারি অর্থাৎ পিআরকে বা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি, এখানে কিন্তু প্রথমেই আমরা কর্নিয়ার উপরেই কিন্তু একেবারে লেজার করে কিন্তু আমরা কারেকশনটি করে দিচ্ছি। পরের ছবিতে আমরা যাব সেকেন্ড জেনারেশন যে রিফ্র্যাক্টিভ সার্জারি অর্থাৎ লেসিক, সেখানে কিন্তু মাইক্রোকেরাটম লেসিক প্রথমে এসেছিল। সেখানে আমরা একটি মাইক্রোকেরাটম যন্ত্রের সাহায্যে একটি ফ্ল্যাপ উত্তোলন করি 100 থেকে 110 মাইক্রনের, এবং পরবর্তীতে সেই ফ্ল্যাপটিকে উঠিয়ে আমরা লেজার রশ্মির সাহায্যে পাওয়ারটিকে কারেকশন করে আবার ফ্ল্যাপটিকে আগের জায়গায় বসিয়ে দিই। পরের ছবিতে যাব, এবং তারই হাত ধরে ফেমটোল্যাসিক এসলো, অর্থাৎ ফেমটোসেকেন্ড লেজারের সাহায্যে কিন্তু আমরা ফ্ল্যাপটিকে তৈরি করছি। এখানে কোনো মাইক্রোকেরাটম যন্ত্রের সাহায্যে নয়, অর্থাৎ লেজারের মাধ্যমেই কিন্তু ফ্ল্যাপটি তৈরি করা হচ্ছে, এবং পরবর্তীর যে স্টেপগুলো সেটি একই রকম, অর্থাৎ এক্সাইমার লেজারের সাহায্যে আমরা পাওয়ারটিকে কারেকশন করে আবার ফ্ল্যাপটিকে আগের জায়গায় বসিয়ে দিচ্ছি। পরের ছবিতে আমরা যাব, সেই সাথে স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন, যেটি থার্ড জেনারেশন রিফ্র্যাক্টিভ সার্জারির আওতায় পড়ে। এখানে কিন্তু আমরা একটি ছোট্ট 2 মিলিমিটার ইনসিশনের মাধ্যমে ভেতর থেকে একটি মিনি লেন্স বা লেন্টিকিউল বের করে নিয়ে আসি কর্নিয়ার ভেতর থেকে, এবং তারই সাহায্যে কিন্তু পাওয়ারটি কারেকশন হয়ে যাচ্ছে। এই যে আপনি আধুনিক পদ্ধতিগুলোর কথা বললেন রিফ্র্যাক্টিভ সার্জারির ক্ষেত্রে, এক্ষেত্রে একটু জানতে চাই যে যেমন অনেকে আছে চশমা পড়তে চায় না, কিন্তু তার পাওয়ারজনিত সমস্যার জন্য তাকে চশমা পড়তেই হয়, কিন্তু এত হেভি চশমা সারাক্ষণ ক্যারি করাটাও একটু ডিফিকাল্ট, তখন হয় দেখা যায় তারা লেন্স পড়ছে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এত ভারী চশমাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, তাদের ক্ষেত্রে তারা যদি রিফ্র্যাক্টিভ সার্জারি করতে চায় এবং আপনাদের কাছে যদি কোনো পরামর্শ তারা নিতে চায়, তাদের ক্ষেত্রে কী কী ধরনের আপনারা আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, বা তিনি আসলে ওই রিফ্র্যাক্টিভ সার্জারি করার মতো ক্যাপাবল কিনা? অবশ্যই, আমি যে সার্জারিগুলোর কথা বলছিলাম এই সবগুলো সার্জারি করার আগেই কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। কারণ একজন রোগী, আপনি যদি খুব সহজভাবেই বলি, একজন রোগীর কিন্তু অন্তত 18 বছর বয়স তাকে হতে হবে এই ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি করার জন্য বা উপযুক্ত হবার জন্য। তার মানে 18 বছরের আগে আপনারা রিফ্র্যাক্টিভ সার্জারি করি না। আচ্ছা, জি। এবং এর পরে যখন এই 18 বছর বয়সের পরে যখন রোগীরা আমাদের কাছে আসেন, আমরা প্রথমে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন একজন রোগী যখন আমাদের কাছে প্রাথমিকভাবে আসে, আমরা রোগীদেরকে স্লিট ল্যাম্প এক্সামিনেশনের সাহায্যে কিন্তু তার চোখের ওভারঅল কন্ডিশনটা দেখে নেই, বা সেই সাথে চোখের পাতার মার্জিনে মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন বা কোনো রকমের ড্রাইনেস আছে কিনা, বা চোখের কর্নিয়া পাতলা হয়ে যাওয়ার অসুখ কেরাটোকোনাস ক্লিনিক্যালি দেখা যাচ্ছে কিনা, সেটিও কিন্তু আমরা দেখে নিতে পারি। পরের ছবিতে যাব। তাছাড়া স্নেলেন ভিশন চার্ট, অর্থাৎ একজন রোগী এই চশমার ছাড়া এবং চশমার সাহায্যে কতটুকু দৃষ্টিশক্তি তার রয়েছে সেটি কিন্তু আমরা পরিমাপ করতে পারি স্নেলেন ভিশন চার্টের মাধ্যমে। পরের ছবিতে আমরা যাব। তাছাড়া অটো রিফ্র্যাক্টোকেরাটোমিটারের সাহায্যে কর্নিয়াল পাওয়ার, কর্নিয়াল থিকনেস দেখে নেওয়া, তাছাড়া আল্ট্রাসাউন্ড প্যাকিমেট্রি করে চোখের কর্নিয়ার যে থিকনেস কতটুকু আছে সেটুকু দেখে নেওয়া, তাছাড়া নন কন্ট্যাক্ট প্যাকিমেট্রির সাহায্যেও কিন্তু কর্নিয়াল থিকনেসটা আমরা প্রথমেই দেখে নিই, কারণ এই ধরনের কর্নিয়া বেস সার্জারিগুলো কিন্তু চোখের পুরুত্ব কতটুকু আছে সেটির উপর নির্ভর করে কিন্তু আমরা পাওয়ার কারেকশনটি করি। পরের ছবিতে যাব। ছাড়া কর্নিয়াল টোপোগ্রাফি, অর্থাৎ প্লাসিটো বেসড যে টেকনিক, যেটির মাধ্যমে কিন্তু আমরা চোখের যে সামনের অংশে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটি আমরা দেখি। পরের ছবিতে যাব। তাছাড়া সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি, অর্থাৎ কর্নিয়াল টোমোগ্রাফি বাই পেন্টাক্যাম, এটির সাহায্যে কিন্তু আমরা চোখের কর্নিয়ার সামনের অংশ এবং কর্নিয়ার পেছনের অংশে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি, একট্যাটিক ডিজিজ অথবা কর্নিয়া পাতলা হয়ে যাওয়ার অসুখ রয়েছে কিনা, এগুলো কিন্তু আমরা খুব সহজেই ডিটেক্ট করে ফেলতে পারছি। পরের ছবিতে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কর্নিয়াল টোমোগ্রাফির সাহায্যে কিন্তু প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন চোখের নিচ অংশটি কিন্তু একদম সবুজ আছে, অর্থাৎ চোখটি ভালো আছে, কর্নিয়াটি হেলদি কর্নিয়া। পরের ছবিতে দেখতে পাচ্ছেন যে চোখের মাঝখানের অংশটি কিন্তু লাল হয়ে গিয়েছে, চারিপাশটি সবুজ কিন্তু মাঝখানের অংশটি লাল, অর্থাৎ চোখের কর্নিয়ার মাঝখানের অংশটি একেবারেই পাতলা হয়ে গিয়েছে। এই রোগীর সম্ভবত কেরাটোকোনাস রোগ অবশ্যই আছে। পরের ছবিতে যাই।
কর্ভিস এসটি বা কর্নিয়াল বায়োমেকানিক্স, এটি কর্নিয়া কতটুকু বায়োমেকানিক্যালি স্ট্রং বা তার শক্তি কতটুকু রয়েছে এই ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি করার জন্য সেটিও কিন্তু আমরা পরিমাপ করে নিতে পারি এই যন্ত্রের সাহায্যে। পরের ছবিতে যাব। তাছাড়া পেন্টাকাম এক্সেল প্লাস কর্ভিস এসটি আমি যেটি বলছিলাম যে কর্নিয়া কতটুকু শক্তিশালী সেটি আমরা জানতে পারি। পরের ছবিতে যাব। ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রির সাহায্যে চোখে কোনো উচ্চমানের বিচ্যুতি আছে কিনা এটি আমরা জানতে পারি। পরের ছবি। এছাড়া স্পেকুলার মাইক্রোস্কোপি অর্থাৎ চোখের কর্নিয়ার ভেতরে কোনো ধরনের কোনো ডিস্ট্রফি বা ডিজেনারেশন আছে কিনা সেটিও কিন্তু আমরা অপারেশনের আগেই দেখে নিই। পরের ছবিতে যাব। চোখের প্রেশার যেটিকে আমরা বলি যে ইন্ট্রাঅকুলার প্রেশার সেটি মাপাটাও কিন্তু আসলে খুবই জরুরি, সেটিও আমরা দেখে নিই নন কন্ট্যাক্ট টোনোমেট্রির সাহায্যে অথবা অ্যাপ্লানেশন টোনোমেট্রির সাহায্যে। এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা আসলে উপনীত হই যে একজন রোগী এই রিফ্র্যাক্টিভ সার্জারি করার জন্য আসলে কতটুকু উপযুক্ত বা ওনার চোখে অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটিও কিন্তু আমরা জানতে পারি এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলোর মাধ্যমে। তার মানে আসলে বোঝা গেল আপনারা আসলে রিফ্র্যাক্টিভ সার্জারিটা করার আগে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর টেস্টগুলো করে তারপরে আপনারা ডিসিশন নিয়ে থাকেন যে সেই রোগীটি রিফ্র্যাক্টিভ সার্জারিটা করতে পারবে কিনা। আমরা এই সার্জারি সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতি শুরু হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছি রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে এবং আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি হচ্ছেন ডক্টর ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ফিরব খুব শিগগির, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি এই অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আপনার কাছে এখন একটু জানতে চাই, আপনি তো অনেক বিস্তারিতভাবে বললেন যে রিফ্র্যাক্টিভ সার্জারি কত আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কিন্তু রয়েছে এবং বিশ্বে রয়েছে। একটু জানবো, যারা আসলে লেন্স ব্যবহার করছেন, যাদের ভারী পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়, এক্ষেত্রে যদি আমাদেরকে একটু স্পষ্ট করে বলতেন যে আসলে যারা লেন্স ব্যবহার করছে তারা যদি রিফ্র্যাক্টিভ সার্জারিটা করে কোনটার সুবিধা আসলে বেশি বা কোনটা শরীরের জন্য চোখের জন্য আসলে খুব ভালো? আসলে যারা চশমা পরে তাদের কখনো বাইরে যেতে হলে বা সৌন্দর্যের জন্য হলেও কিন্তু কন্ট্যাক্ট লেন্সটি ব্যবহার করতেই হয় এবং আমরা মেয়েরা কালার্ড কন্ট্যাক্ট লেন্স খুবই পছন্দ করি। সেক্ষেত্রে আমি প্রথমেই যে কথাটি বলেছি যে কন্ট্যাক্ট লেন্স কিন্তু একটি নির্ভরশীলতা, রাইট? বিকজ সকালে সেটি পড়তে হচ্ছে, রাতে সেটি খুলতে হচ্ছে, মেইনটেনেন্সের বিষয় একটু থাকে, তা না হলে চোখে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার কথা এবং এটি কিন্তু বারবার চেঞ্জ করতে হচ্ছে, রাইট? এটি কিন্তু পার্মানেন্ট কোনো চিকিৎসা নয়। তবে রিফ্র্যাক্টিভ সার্জারি অবশ্যই একটি পার্মানেন্ট চিকিৎসা আপনার চশমার উপর থেকে নির্ভরশীলতাকে সরিয়ে আনার জন্য। একজন রোগী যদি মনে করেন বা একজন মানুষ যদি মনে করেন উনি কিছু পেশায় যেতে চান, যেমন উনি পাইলট হতে চাচ্ছেন, উনি সেনাবাহিনীতে যেতে চাচ্ছেন, উনি নৌবাহিনীতে যেতে চাচ্ছেন, বা উনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে হয়তো চশমাটা যেমন অনেকেই আছে যারা আসলে শোবিজে কাজ করছেন, শোবিজে যারা কাজ করছেন, এক্স্যাক্টলি তাদের জন্য কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি হতে পারে একেবারে খুবই সুন্দর একটি অপশন, বিকজ সেখানে কিন্তু তাদের আর চশমার উপর নির্ভরশীলতা একেবারেই থাকছে না। আপনি আধুনিক ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতির কথা বলছিলেন, তার মধ্যে আইসিএল এবং আইপিসিএল এর কথা আপনি কিন্তু বলছিলেন। এই ট্রিটমেন্টের যে অংশগুলো অর্থাৎ এই যে লেন্সগুলো, এগুলো সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এবং এগুলো কি আসলে লেসিকের থেকে বেশি কার্যকর নাকি লেসিকের থেকে কম কার্যকর? আমি কিন্তু প্রথমে বলছিলাম যে রিফ্র্যাক্টিভ সার্জারির কিন্তু কর্নিয়া বেসড প্রসিজিওর আছে এবং লেন্স বেসড প্রসিজিওর আছে। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলি সবগুলো কিন্তু কর্নিয়া বেসড প্রসিজিওরের ভেতরেই যায়। এখন যেটি আপনি বলছেন আইসিএল বা আইপিসিএল এর কথা বা পরবর্তীতে আমরা আসবো রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জের কথা, এগুলো কিন্তু লেন্স বেসড রিফ্র্যাক্টিভ সার্জারি। কিছু কিছু রোগী আছেন যাদের হয়তো বা পাওয়ার কারেকশনটা অনেক বেশি আমাকে করতে হচ্ছে, যেমন আমি একটু বলে নিই, যেমন ল্যাসিকের মাধ্যমে মাইনাস পাওয়ার যদি আমরা সারিয়ে তুলি সেক্ষেত্রে কিন্তু -14 ডায়োপ্টার পর্যন্ত আমরা কারেকশন করি। তাছাড়া যদি আমরা প্লাস পাওয়ারে যাই সেখানে কিন্তু 6 ডায়োপ্টার পর্যন্ত এবং অ্যাস্টিগম্যাটিজমও কিন্তু আমরা 6 ডায়োপ্টার পর্যন্ত কিন্তু রিফ্র্যাক্টিভ কর্নিয়া বেস প্রসিজিওরে আমরা কারেকশন করে থাকি। কিন্তু কোনো রোগীর যদি 14 ডায়োপ্টারের ওপরে তার পাওয়ার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কর্নিয়া বেস প্রসিজিওরগুলো করতে পারছি না। সেই ক্ষেত্রে আমার দুয়ার খুলে দিয়েছে লেন্স বেস প্রসিজিওর অর্থাৎ আইসিএল বা আইপিসিএল সার্জারিগুলো বা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ। আমি একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিতে চাই।
দেখতে পাচ্ছেন প্রথম দিকে রয়েছে আইরিস, অর্থাৎ আমাদের চোখের যে অংশটি, যেটির সাহায্যে কিন্তু আমাদের পিউপিল বা তারারন্ধ্র যেটি আমরা বলি তৈরি হয়। তার পেছনের অংশে কিন্তু আমাদের রয়েছে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যে লেন্সটি রয়েছে। আমরা আইসিএল বা আইপিসিএল কিন্তু ঠিক এই দুটো স্ট্রাকচারের মাঝখানে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এটি কোনো কন্ট্যাক্ট লেন্স নয়, এটি একটি ইন্ট্রাঅকুলার লেন্স, যেটি আমরা আমাদের চোখের আইরিস এবং হিউম্যান ক্রিস্টালাইন লেন্সের মাঝ বরাবর আমরা বসিয়ে দিচ্ছি। এবং আপনি যে কথাটি বলছিলেন যে কোন পদ্ধতিটি আসলে বেশি ভালো, ল্যাসিক, স্মাইল, পিআরকে নাকি আইপিসিএল বা আইসিএল, আসলে আমি যেটি বলছিলাম যে যেই রোগীর জন্য যেই ধরনের সার্জারি প্রযোজ্য আমরা কিন্তু সেই সার্জারিটি করব। আউটকাম একেবারেই সকল ধরনের রোগীর জন্যই কিন্তু একই রকম আসে। এখানে আইসিএল বা আইপিসিএল বেশি ভালো, ল্যাসিক কম ভালো, মানে এই ধরনের কোনো বিভেদের কোনো বিষয় নেই। অর্থাৎ এই ধরনের সার্জারিগুলো এসছে কারণ এক একজন রোগীর জন্য এক এক ধরনের সার্জারি প্রযোজ্য। ইন্ডিভিজুয়ালি আপনারা আসলে ডিসিশন মেক করে থাকেন যে কোনটি কার জন্য কোন ধরনের রোগীর জন্য ভালো হবে। যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমি প্রথমেই দেখিয়েছিলাম সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আসলে নির্ধারণ করি কোন ধরনের সার্জারি কোন রোগীর জন্য প্রযোজ্য। আমার মনে হয় আসলে আপনি এত ধরনের টেস্টের কথা আপনি বলেছেন যে এই টেস্টগুলো আপনারা করে তারপর আপনারা রিফ্র্যাক্টিভ সার্জারি ডিসিশন নিয়ে থাকে। আমার মনে হয় অনেক সাধারণ মানুষ যারা রয়েছেন তারা হয়তো জানতেও পারে না, অবগত নয় তারা যে আসলে একটা সার্জারি করার ক্ষেত্রে কত ধরনের টেস্ট করা হয়ে থাকে। বিশেষ করে ঢাকা আই কেয়ার হসপিটালের কথা বলতেই হয় যে এত আধুনিক জিনিসপত্রের মাধ্যমে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনারা টেস্টগুলো করে থাকেন, দেন আপনারা ফাইনাল একটা ডিসিশন আসেন। আপনি আধুনিক অনেক ট্রিটমেন্টের কথা বলছিলেন, তার মধ্যে যে রিফ্র্যাক্টিভ সার্জারির কথা বলছিলেন, এবং সেখানে আরেকটা টার্মের কথা আমরা প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ। এই রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ সম্পর্কে একটু জানতে চাই, এবং এটি আসলে কোন বয়স থেকে আপনারা এইটা করা শুরু করেন বা কারা করতে পারবে, কারা করতে পারবে? জি, রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ আসলে আমরা করে থাকি সেই ধরনের রোগীদের যাদের প্রাথমিকভাবে বয়স কিন্তু 40-ঊর্ধ্ব। দেখা যায় যে অনেক ক্ষেত্রে কারোর হয়তো ল্যাসিক বা স্মাইল, পিআরকে করা যাচ্ছে না, হয়তো বা চোখের ভেতরের গঠনগতভাবে আইসিএল বা আইপিসিএল করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে বয়স যদি 40-এর উপরে থাকে তাহলে কিন্তু আমরা একটু আগে যে স্ট্রাকচারটি দেখাচ্ছিলাম হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, সেই লেন্সটাকে যদি আমরা সরিয়ে একটি ইন্ট্রাঅকুলার লেন্স বা কৃত্রিম লেন্স সেখানে আমরা ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু একজন রোগী কিন্তু সুন্দরভাবে চশমা মুক্তভাবে দেখতে পায়। একটু ছবির সাহায্যে দেখিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন আমি যেটি বলছিলাম যে ক্লিয়ার লেন্স অর্থাৎ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, এটিকে সরিয়ে যখন আমরা একটি কৃত্রিম লেন্স বসিয়ে দিচ্ছি সেটিকে কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ বলছি। পরের ছবিতে যাব। এবং এই ধরনের সার্জারির আগে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, যেমন সোয়েপ্ট সোর্স অপটিক্যাল বায়োমেট্রি আইওল মাস্টার 700, এর সাহায্যে কিন্তু আমরা খুবই নির্ভুলভাবে চোখের এই লেন্সের পাওয়ারটি কত হতে যাচ্ছে সেটি কিন্তু আমরা নির্ণয় করে থাকি। পরের ছবিতে যাব। এবং সেই সাথে আমরা এখানে ব্যবহার করে থাকি পৃথিবীর অত্যাধুনিক যত রকম মাইক্রোস্কোপ রয়েছে, কিন্তু সেটির সাহায্যে কিন্তু এই ধরনের অপারেশনগুলো আমরা করে থাকি। রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলোর খুব প্রয়োজনীয়তা হয়, এবং এই ধরনের লেটেস্ট টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জটি করে থাকি। আচ্ছা, অর্থাৎ এটি আমাদের বাংলাদেশেই হয়ে থাকে, এবং বিশেষ করে ঢাকা আই কেয়ার হসপিটাল এই ধরনের লেন্স এক্সচেঞ্জ যে পদ্ধতিটা সেটি ফলো করে থাকে। এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে সিএক্সএল অথবা কর্নিয়াল ক্রস লিঙ্কিং এর কথা কিন্তু আমরা প্রায় শুনে থাকি, এটি আসলে কি এবং কেন, কখন করা হয়ে থাকে? আসলে এতগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার মাঝে কিন্তু আমি একটি রোগের কথা বলেছি যেটিকে আমরা বলি কেরাটোকোনাস, অর্থাৎ একটু একটু করে কর্নিয়া পাতলা হয়ে যাওয়ার যে অসুখ সেটিকে আমরা বলি কেরাটোকোনাস। একটি ভয়ঙ্কর নীরব ঘাতক রোগ। এই ধরনের তো আমরা শুনে থাকি, এটি প্রায়ই কিন্তু অনেকের হয়ে থাকে এবং এটি কিন্তু নীরব ঘাতক, এবং এটি কিন্তু আনডায়াগনোসড হিসাবে অনেকের ক্ষেত্রে থেকে যায়। সেই ধরনের রোগীদের আমরা কিন্তু চিকিৎসা পদ্ধতি করে থাকি কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং বা সিএক্সিএল এর মাধ্যমে। একটি ছবির সাহায্যে বুঝিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন অ্যাভিড্রো, যারা ওয়ার্ল্ড লিডার ইন কর্নিয়াল রিমডেলিং, এখানে কিন্তু আমরা চোখের ভেতরে আমাদের যে কোলাজেন বন্ডগুলো রয়েছে কর্নিয়াতে, সেগুলো কিন্তু আমরা স্ট্রেংথেনিং করতে পারি এই কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং এর সাহায্যে। এখন আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে অনেকেই এই ধরনের চোখের সার্জারি করছে, লেসিক করছে অথবা রিফ্র্যাক্টিভ সার্জারি করছে, সার্জারি পরবর্তী সময়টাতে অনেক পেশেন্টরা কিন্তু কমপ্লেন করে থাকে যে তাদের চোখটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কি? এর বিশেষ কারণ বলতে অবশ্যই
অবশ্যই সার্জারির প্রথম পরবর্তীতে 6 মাস একটু ড্রাইনেসটা পেশেন্টদের কিছু কিছু সময় থেকে যায়। সেক্ষেত্রে আমরা যদি নিয়মিতভাবে শুষ্কতার কিছু ড্রপ আমরা ব্যবহার করে থাকি, 6 মাস পর কিন্তু সেটি ভালো হয়ে যাচ্ছে। আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং জেনেছি। আপনার কাছ থেকে এখন একটু জানবো যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে, আজকের অনুষ্ঠানটি দেখে আমাদের কোনো অডিয়েন্স বা দর্শক যদি মনে করেন যে হ্যাঁ, আমার চোখের এই পাওয়ারজনিত সমস্যার জন্য আমি এখন রিফ্র্যাক্টিভ সার্জারিটা আমি করতে চাই, এক্ষেত্রে করার আগে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলছিলাম, যাদের বয়স 18-র ওপরে তারাই আসলে রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য প্রাথমিকভাবে উপযুক্ত। এবং আপনি যদি রিফ্র্যাক্টিভ সার্জারি আপনার চোখে করতে চান, তাহলে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এই পরীক্ষা নিরীক্ষায় যদি আপনি উপনীত হন, আপনার চোখ যদি এই ধরনের সার্জারি করার জন্য উপযুক্ত হয়, তাহলে অবশ্যই রিফ্র্যাক্টিভ সার্জারি হতে পারে আপনার জন্য খুবই সুন্দর একটি চিকিৎসা ব্যবস্থা। যেটা আমরা অনুষ্ঠানে দেখিয়েছি কি কি ধরনের টেস্ট করা হয়ে থাকে সার্জারি করার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ঢাকা আইকার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি এই অনুষ্ঠানটি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ঢাকা আইকার হসপিটালের কনসালটেন্ট এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ফাইজা প্রিয়দর্শনী রশিদ। আজ আমরা কথা বলছিলাম রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। আজ এখানে শেষ করছি, তবে যাবার আগে ছোট্ট একটা অনুরোধ এবং উপদেশও বলা যেতে পারে যে আপনারা সবসময় আপনাদের চোখের যত্ন নেবেন এবং দৃষ্টি স্বচ্ছ রাখবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।